ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপ্টে আছে। ঠোঁটে লেপ্টে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিম। ওলটপালট বিছানায় এখনও অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে। আজ কি একটু বেশি হয়ে গেল? মিম কিঞ্চিত লজ্জায় লাল হয়। আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি। এত পাগল হয়ে যাও? রোজ বউয়ের সাথে থেকেও আমার কাছে আসো। মারুফ কিছু বলার আগে মিমের ফোন বেজে ওঠে। বেজে যাওয়া মোবাইল ফোন রিসিভ করেই বেশ শান্ত গলায় বলে, মামুনি, আমি রেহেনা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিয়ে এসেছিলাম। তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে ফিরছি। ফোন রাখতেই মারুফ হেসে ওঠে। কি সুন্দর মিথ্যা বলতে পারো তুমি। তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা, আমি যাই। বউ থাকার পরও কেন তোমাকে বারবার ডাকি, সে উত্তরটা শুনে যাবেন আমি? এখন না, পরে ফোনে শুনবো। এখন গেলাম। আচ্ছা। মিম লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, বাবা মিথ্যা কথা বলে মামুনির কাছে থেকে এবারের মতো বেঁচে গেলাম। মারুফ যখন তখন ডাকে, কী যে পাগলামি করে। ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে। এই অনৈতিক সম্পর্ক থেকে কতবার বেরিয়ে যেতে চেয়েও পারেনি। কে একটা নিষিদ্ধ নেশায় পেয়ে বসেছে। হাজারবার যাব না বলে সিদ্ধান্ত নেওয়ার পর মারুফের ফাইনাল কল সে আর অগ্রাহ্য করতে পারে না। নিজের সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিতেই মনে হয় সুখ। আদৌ কি সেটা সুখ মিম তা জানে না। স্বামী হিসেবে মামুন যতই তাকে অসম্মান করুক, যতটা তাকে একাকিত্বে রাখুক, তবে মামুনকে ঠকানো কি তার উচিত হচ্ছে? তাও সে জানে না। সাময়িক সুখের পরশের জন্য তার সামনের ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধূসর বর্ণ হবে এটা নিয়ে সে আর সন্দিহান না। আজ হোক কাল হোক মামুন তা জানবে। তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে। তা থেকে নিজের ঘর বাঁচানোর কি কঠিন হবে? কিছুই আর ভাবতে পারে না। মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়ায়। ঝুমঝুম বৃষ্টি নামে। এক জীবনে মামুনের সমস্ত অবহেলার জবাব দিতে গিয়ে সে জড়িয়ে পড়েছিল তার ছেলের স্কুলের অন্য এক বাচ্চার বাবার সাথে। লোকটার নাম মারুফ। তাদের সম্পর্কের বয়স 3 বছর। তারা দুজনে নিজেদের সংসারে একাকিত্ব ফিল করত। অনেক না পাওয়া তাদের ছিল। সেই থেকে দুজন বন্ধু, তারপর গল্পে গল্পে কাছে আসা। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণাম ভেবে মিম বেশ অশান্ত হয়, বারবার চিন্তিত হয়। তবে কিসের নেশায় যেন বেরিয়ে আসতে চাইলেও পারছে না। রিকশা ডাকে ততক্ষণে বৃষ্টিতে ভিজে যায়। মনে হয় এ এক অন্যরকম প্রশান্তি। রিকশায় উঠতে যাবে, তখন একটা প্রাইভেট কার থামে তার সামনে। গাড়ির গ্লাস খুলে মামুন বলে, গাড়িতে ওঠো। ভয়ে লজ্জায় কেমন যেন কুঁকড়ে যায় মিম। তবুও দরজা খুলে মামুনের পাশে বসে। আমি রেহেনা ভাবির বাসা থেকে ফেরার পথে সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল, তাই রিকশা খুঁজছিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিম। তাছাড়া এই জায়গায় কিংবা আশেপাশে রেহেনা ভাবির বাসা না। স্কুল আজ জলদি ছুটি হয়ে গিয়েছিল। তোমাকে স্কুল থেকে ফোন দিয়েছিল, কিন্তু তোমার ফোন অফ থাকায় স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল। মিম কি বলবে বুঝতে পারছে না। মারুফের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন আসছে দেখে মারুফ অফ করে দিয়েছিল। পরে অন করেছিল, কিন্তু তার নোটিফিকেশন দেখা হয়নি। না মানে? মিম স্কুল থেকে ফোন দেওয়ার 5 মিনিট পরে রেহেনা ভাবি আমাকে ফোন দিয়েছিলেন তোমাকে না পেয়ে। বাচ্চাটা অনেকক্ষণ ওনার কাছে ছিল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবে এই বাসায় ফিরেছি, দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কই থাকবে, তাই এখানে আসা। কাছাকাছি এসেই তোমাকে ফোন দিয়েছিলাম। তুমি বললে রেহেনা ভাবির বাসায়, অথচ তুমি এইখানে অন্য আরেকজনের ফ্ল্যাটে। মারুফ সাহেব যে ফ্ল্যাট ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাকিবের, তাই এখান থেকে তথ্য পাওয়াটা আমার জন্য কষ্টসাধ্য না। মিম কেবল শুনে যাচ্ছে, ভয়ে সে কেঁপে উঠছে বারবার। যা আশঙ্কা করেছিল তাই হতে যাচ্ছে। মামুন বলেই যাচ্ছে, গত 6 মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্ত ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্তে যেতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ব্যবসায়িক কারণে কয়েকটা বছর আমি বিপর্যস্ত ছিলাম, যেখানে তোমার সাপোর্ট দরকার ছিল। তোমাকে আমি সব বলেছিলাম, অনেক সময় তোমার ওপর অন্যায় করেছিলাম।
ঝগড়া মারামারি অল্প স্বল্প হয়েছে, কিন্তু লাইফে 7 বছরে যদি 1 বছর 2 বছর অন্যায় করি আর বাকি 5 বছর ভালোবাসি তোমাকে, তবে কি আর তবে কি তার হিসেব তোমার কাছে মিলে ছিল না? একটু অপেক্ষা করতে তো পারতে, করনি। জড়িয়ে গেছো পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি, এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট তত্ত্ব প্রমাণ আছে। তোমার ওপর আমার ক্ষোভ, রাগ নেই। যা ভালো মনে করেছো তাই করেছো। মিমের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, হাও মাও করে কাঁদছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। আমি এই 3 বছরে অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, নানা রকমভাবে ইনডাইরেক্ট তোমাকে বুঝিয়েছি, তুমি বোঝোনি। ভেবেছ আমি বোকা, সহজ সরল। এর মধ্যে কথা বলতে বলতে গাড়ি থামায় মামুন। নিম অবাক হয়, এত তার বাবার বাসার সামনে এসে গাড়ি থেমেছে। এখানে কেন মামুন? এটা নিজের বাবার বাসা, তাও চিনতে পারছো না? কি করে চিনবে? তোমার চোখে তো রঙের চশমা। আমি সেটা বলিনি মামুন। এখানে কেন আসছো হঠাৎ? মিম শোনো, আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। আমি আমার সন্দিহান মন নিয়ে তোমাকে আর ভালোবাসতে পারবো না, আর ভালোবাসাহীন একজন নিয়ে সংসার করা যায় না। তুমি কি আমাদের বাচ্চার কথা ভাববে না? তার জন্য আমি আছি, আমাদের দুজনের কাছেই থাকবে। আর আমি নিজে আর বিয়ে করছি না। তবে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। মারুফরা জাস্ট ইউজ করবে, বিয়ে করবে না। তালাকনামা রেডি হয়ে গেলে পৌঁছে যাবে। যাও, এবার নেমে পড়ো। তোমার বাবা মাকে কিছুই বলিনি, তোমাকে তাদের কাছে ছোট করব না। তুমি দরকার হলে আমার নামে কিছু মিথ্যা বলে দিও। যাও, নামো। প্লিজ আমার কথা শোনো, একটা সুযোগ দাও। সরি মিম, টাইম শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্ত একদিনে নেইনি। অতএব পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ফেরাতে পারবে না। তুমি নেমে যাও। তোমার সমস্ত কাপড় চোপড় আমি কাল পাঠিয়ে দেব। আর যখন ইচ্ছে আমাদের বাচ্চাকে দেখতে খবর পাঠিও, নিয়ে আসিও। আমার কোনো সমস্যা নেই। ভালো থেকো। বিদায় মিম। 7 বছরে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও। মিম গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে মামুন গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায়। বাসার দরজায় কলিং বেল নিয়ে নিচে বসে পড়ে। আজ তার সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারল না, এত বড় অন্যায় সে করে ফেলল। দরজা খুলে মায়ের ডাকে সম্মিত ফিরে পায় মিম। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে। আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম। আমি আর বাঁচতে চাই না বলে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় মিম। মায়ের চিৎকারে এগিয়ে আসে বাবাসহ অনেকে। মিমকে ধরাধরি করে ভিতরে নিয়ে যাওয়া হয়। মিম আশেপাশে তাকিয়ে ফ্ল্যাটের দরজা আলতো টেলে ভেতরে ঢুকতেই মারুফ দরজা একেবারে বন্ধ করে দিল। তারপর হ্যাঁচকা টানে মিমকে বাহুবন্ধনে আবদ্ধ করতে মিম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাধা দিল। কি করছো তুমি মারুফ? প্রতিদিন যা যা করি তা সেটাই নতুন কি? তুমি কি সাধু সন্ন্যাসী দলে নাম লিখিয়েছ ইদানিং, নাকি প্রতিভক্তি রমণী হয়ে গেলে? মিম নিজেকে ছাড়িয়ে একটু দূরে আসে। মারুফ, আমি তোমাকে সব বলেছি। আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। গত 3 দিন থেকে আমি একেবারে ভেঙে পড়েছি। সব জানার পর কোথায় তুমি আমাকে ভরসা দেবে তা না, উল্টা আমার ফোন ধরছো না, আমাকে এড়িয়ে চলছো। কেন করছো এমন? দেখো, আমি ব্যবসা করি, আমার অনেক কাজ থাকে, সবসময় ফোন ধরা সম্ভব হয় না। অজুহাত বাদ দাও, আগেও ব্যবসা ছিল তোমার। আমি এসেছি কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে, তারপর আমি চলে যাব। সিরিয়াস বিষয় না হয় পরে বলো। আসো, আগে একটু আদর করে নিই। মারুফ ধীর পায়ে এগিয়ে যায় মিমের দিকে। মিম দেয়াল ঘেঁষে দাঁড়ানোর কারণে আর দূরে যেতে পারে না। মারুফ হ্যাঁচকা টানে মিমের শাড়িটা বুক থেকে সরিয়ে দেয়। তারপর অনেকটা পাজা কোলে করে বিছানায় এনে শুইয়ে দেয়। দুহাতে শক্ত করে ধরে ঠোঁটের উপর ঠোঁট ছুঁয়ে দেবার চেষ্টা করতে বেশ ধস্তাধস্তি হয় মিমের সাথে। ধস্তাধস্তির এক পর্যায়ে ফুল হাতা ব্লাউজের খানিকটা অংশ ছিঁড়ে যায়। মিমের ফোন দিয়ে চোখ দিয়ে পানি পড়ছে দেখে বেশ ঘাবড়ে যায় মারুফ। তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে উঠে আসে। আচ্ছা, তুমি যাও আজ। মিম নিজের কাপড় ঠিক করে উঠে দাঁড়ায়। মারুফ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই 3 বছরে আমি এতটাই দূরে এসে গেছি যে সেখান থেকে ফেরা বেশ কঠিন। একদিকে আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, আর তুমি যদি এমন করো তখন মরা ছাড়া আমার কোনো পথ থাকবে না।
কি বলবি স্পষ্ট করে বলো মিম। আমাকে যেতে হবে, মিটিং আছে ক্লায়েন্টের সাথে। আমাকে তুমি অনেকবার সারা জীবনের জন্য পেতে চেয়েছো, বলেছো রাজরানী করে রাখবে। তুমি বলেছো আমার মতো এক জীবনে কেউ তোমাকে ভালোবাসে না। এখন সময় এসেছে কথা রাখার। মারুফ, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? পাগল হলে? তুমি জানো আমি বিবাহিত, আমার 2টি বাচ্চা আছে। না না, ওদের ছাড়তে হবে না, তোমার বউ থাকুক। আমাকে শুধু স্বীকৃতি দাও। যখন তোমার মন চাইবে আমার কাছে আসবে, আমি কিচ্ছু বলবো না। বাবা মা যদি জানে আমার ভুলের জন্য আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে, তবে আমাকে বাসায় রাখবে না। প্লিজ মারুফ, তুমি আমাকে বিয়ে করো। আমাকে বাঁচতে দাও, না হলে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। দেখো মিম, এটা সম্ভব না। আমি একটা সমাজে বসবাস করি। ব্যবসার জন্য সমাজের অনেকের সাথে ওঠা বসা। আমার আমার যা সম্মান আছে সেটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমার বউ মৃত্যু কিছুটা টের পেয়ে গেছে। এই অল্পতেই তার যা রিয়েকশন, শেষ পর্যন্ত কেলেঙ্কারি হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। তাহলে এতদিন যা ছিল সব ভুল ছিল? কেন তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো? এত ভালোবাসার অভিনয় কেন করলে? শুধু আমাকে ভোগ করার জন্য? তুমি দিনের পর দিন আমার শরীর নিয়ে খেলেছ। তুমি শুধু শরীরটাই বুঝলে। প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল। তুমি যথেষ্ট সুন্দরী। কিছু ভালো লাগলে সেটা পাওয়াটা আমার নেশা। এক জীবনে আমি যা চেয়েছি তাই পেয়েছি। তবে একা আমি কেবল সুখ পাইনি, তুমিও নিজের প্রয়োজন আমার কাছে মিটিয়েছ। একই পাপে তুমিও পাপি মিম। হ্যাঁ হ্যাঁ, আমি পাপি। আমি আমার স্বামীর সাথে পাপ করেছি, বাচ্চাদের সাথে পাপ করেছি, বাবা মায়ের সাথে পাপ করেছি, তোমাকে ভালোবেসে পাপ করেছি, অনেক অনেক পাপ করেছি। চিৎকার করে কথাগুলো বলতে বলতে হু হু করে কাঁদে মিম। দেখো মিম, বাড়াবাড়ি করো না। যা সম্ভব না তা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি এখন চলে যাচ্ছি। আর শোনো, আজকের পর থেকে আমাদের সম্পর্ক শেষ। আমাকে আর কোনোদিন ফোন দেবে না, এমনকি দেখা করার চেষ্টাও করবো না। বাহ বাহ, শেষ পর্যন্ত মুখোশ খুলে ফেললে। আমার এত ভালো একটা স্বামী থেকে তো আমাকে ছিনিয়ে ভেবেছো তুমি ভালো থাকবে? আমি তোমার বউ মিতুকে সব বলে দেব, একেবারে ছবি পর্যন্ত দেব। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি মিম। আমি ছিনিয়ে আনিনি, নিজের ইচ্ছাতে এসেছো। যা যা করেছো তোমার ইচ্ছায়, আমি জোর করিনি কিছু। বাড়াবাড়ি কি দেখেছো? তুমি আমাকে ইমোশনালি ফাঁদে ফেলেছিলে। আমি তখন বুঝিনি, তোমাকে ভালোবেসেছিলাম, এটা অন্যায় ছিল। আর এখন আমার সব শেষ করে তুমি হাওয়া লাগিয়ে বেড়াবে? তোমার তো মেয়ের অভাব নেই। আমার সেই তোমার সেই লাবণী কণিকা, আরও কে কে জানো? শান্তা। আমি তো তোমার কাছে ইউজ হয়ে শেষ হয়ে গিয়েছি। এখন উল্টো ঝামেলা রাখবে না, তাই না? তোমাকেও আমি ভালো থাকতে দেব না। এতক্ষণ ভদ্র ভাষায় বলেছি, কানে নিচ্ছ না। আমার আসল রূপ তুমি দেখো নিমি। এতদিন তোমাকে ইউজ করেছি, এটা সত্য। তোমার মতো আমার অনেকেই আছে, এটাও সত্য। আমি জানি তোমার মতো বিশ্বাসঘাতক নারীরা একদিন ব্ল্যাকমেল করবে। যে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে সবার সাথে করবে, এটা জানা কথা। তাই আগে সব ভিডিও করে রেখেছি, সব এডিট করে আমার চেহারা ঢেকে দিয়ে তোমাকে সুন্দর করে তুলে রেখেছি। এসব ভিডিও ছবি সব তোমার অসুস্থ বাবা মা, পাড়াপড়শি সবার কাছে যাবে। অনলাইনে ভাইরাল হবে এসব ভিডিও। এটা কি দেখতে চাও তুমি? ছি ছি, এতটা নিজ তুমি? একটা পশুকে আমি এতদিন ভালোবেসেছিলাম, তুমি মানুষ নামের অযোগ্য। আমি কল্পনা করিনি তুমি এতটাই খারাপ। লজ্জা হচ্ছে আমার। শোনো মিম, তুমি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করলে আমি কি করতে পারি তা আশা করি বুঝে গেছো। চুপচাপ বাসায় যাও। আর কোনো দিন দেখা, ফোন কোনো কিছুই করবে না। মন থেকে সব মুছে দিও। আর পারলে জামার কাছে মাপ চেয়ে তার কাছে ফিরে যাও। প্লিজ মারুফ, তুমি একটু সদয় হও। আমার যাবার জায়গা নেই, আমি সত্যি মরে যাব। আর কোনো কথা না মিম। আর হ্যাঁ শোনো, বড় লোকের এমন অনেক মিম থাকে রক্ষিতার মতো। এত স্বপ্ন তাদের দেখতে নেই। একদম চুপ হয়ে থাকো, না হলে আরেকটা বসুন্ধরার মুনিয়া হতে সময় লাগবে না। আমি গেলাম এখন। কাল আমার সিঙ্গাপুর যেতে হবে ব্যবসার জন্য। আমার ফোন নাম্বার ডিলিট করে দিও। একদিন যদি আর ফোন দিয়েছ তাহলে ভালো হবে না। কথাগুলো বলে আর এক মুহূর্তে দাঁড়ায়নি মারুফ। হন হন করে বেরিয়ে গেছে। দাঁড়ানো অবস্থায় থাকা মিম ধপ করে বিছানায় বসে পড়ে। ভাবতে পারে না কি করে একটা অমানুষকে এতদিন ভালোবেসে তার ফেরেশতার মতো স্বামীকে ধোঁকা দিল। এই মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটাই তার জন্য অনেক কঠিন। কেন সে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী সুখটা বিসর্জন দিল?
তার ভুলের কি কোনো ক্ষমা নেই? শরীরের শক্তিটুকু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মনে হচ্ছে কয়েক মণ পাথর কেউ শরীরের সাথে লাগিয়ে দিয়েছে। তার হাত পা কাঁপছে। কেন যেন হাত পা ঠান্ডা অবশ হয়ে আসছে। কোনো রকমে উঠে দাঁড়ায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও দেয়াল ধরে ধরে মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে বের হয়ে আসে। এক দুবার সিঁড়িতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সিঁড়ির হাতল ধরে কোনো রকম নিজেকে সামলেছে। আস্তে আস্তে বড় রাস্তার মোড়ে কোনো রকমে আসলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার এই মুহূর্তে। মাথা ঘুরতে লাগলো। সমস্ত মানসিক যন্ত্রণা তাকে বিধ্বস্ত করে যাচ্ছিল, বারবার পড়ে যাচ্ছিল। শরীর ক্রমশ অবচেতন হয়ে আসছে। একটা মানসিক বিধ্বস্ত মানুষের এমন হতে পারে, তখন পর্যন্ত সে বুঝতে পারছে না। সমস্ত চিন্তা ভাবনা তাকে ঘিরে রেখেছে। চিন্তা করতে করতে কখন যে বড় রাস্তার একেবারে মাঝামাঝি জায়গায় চলে আসছিল খেয়াল করেনি। রাস্তাটা এমনিতে প্রচণ্ড ব্যস্ত, শো শো করে গাড়ি চলে দু প্রান্ত থেকে। খেয়াল করেনি পেছন থেকে অনবরত গাড়ি হর্ন দিয়ে যাচ্ছে। ঘুরে তাকায়। দ্রুত বেগে আসা একটা বাসকে সাইড দিয়ে গিয়ে একটু অন্য পাশে সরে যেতে হুট করে ধাক্কা লাগে বিপরীত দিকে আসা আরেকটা গাড়ির সাথে। সাথে সাথে ছিটকে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ততক্ষণে জোরে ব্রেক কষে, আবার দ্রুত বেগে স্থান ত্যাগ করে। ট্রাকের সাথে মিমের ধাক্কা লাগার পর 3 হাত দূরে ছিটকে পড়ে মিম। ততক্ষণে জ্ঞান হারায়। এবারের মতো পরপর 2 দিন জ্ঞান হারায়। মাথায় সম্ভবত প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তার এক পাশে পড়ে থাকে নিথর দেহ। বেশ কয়েক জায়গায় থেতলে গেছে। রক্তক্ষরণ হচ্ছে কয়েক জায়গা থেকে। স্থানীয় মানুষজন দৌড়ে ঘটনাস্থলে আসে। ততক্ষণে পালিয়ে যায় ট্রাক। রাত 12টার কাছাকাছি নিজের বাসায় ঢুকে মারুফ। মৃত্যুর চোখে মোটামুটি হাতে খানিকটা স্মিত হাসি দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতে মৃত্যু খেকিয়ে ওঠে। এত রাতে বাসায় ফিরে অভিনয় করা লাগবে না, তার চেয়ে বরং তুমি ওই মিমের কাছে যাও। তুমি কি পাগল মৃত্যু? ও হ্যাঁ, মিমের চ্যাপ্টার তো আজ থেকে শেষ করে আসছো। হয়তো নতুন কেউ পেয়ে গেছো। বিয়ের পর থেকে তোমার এই চরিত্র আমার বেশ জানা আছে। আচ্ছা, আরও কে কে জানি তোমার রক্ষিত আছে? তোমার তো এসবের অভাব নাই। টিয়া ময়না কতজন আছে? তুমি কোনো দিন তো এমন করে কথা বলোনি মিম। এত বেয়াদব কবে থেকে হলে? মেয়েরা মুখে মুখে সত্য বললে বেয়াদব। বাঙালি রমণীদের চুপ করিয়ে রাখার মাঝে তোমাদের বেশ সার্থকতা। তবে দিন বদলেছে। আর কোনো দিন বলিনি বলে কি আজ বলতে পারবো না? এটা তো না। দেয়ালে পিঠ লেগে গেলে কিছুই করার থাকে না মারুফ সাহেব। শোনো, তোমার সাথে আমার আচারে পেঁচালের সময় নেই। আমি এখন ঘুমাবো। ভোরে আমার ফ্লাইট সিঙ্গাপুরে। বাহ, তো জনাব, এবার কাকে নিয়ে যাচ্ছেন? কোনো মিডিয়া সেলিব্রিটি নাকি টিয়া ময়না নতুন কেউ পেলে? মুখ সামলে কথা বলো। এত রাতে সিক্রেট করো না প্লিজ। মুখে লাগাম দাও মিতু। তোমার কী ধারণা আগের সেই বউদের মতো সব জি করব? তোমার সমস্ত অনিয়ম দিনের পর দিন মেনে যাব। তুমি ধমক দেবে আর আমি আগের মতো চুপ হয়ে যাব। এতদিন কথা বলিনি, যা বলেছ মেনে নিয়েছি। ভেবেছি বাচ্চা কাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই, তোমার তো ঠিক হওয়ার লক্ষণ নেই কোনো। এত অদ্ভুত খবর তোমাকে কে দেয়? তোমাকে এসব কে লাগিয়েছে? কেন? বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের গোয়েন্দা থাকতে পারলে তার স্ত্রীর 2-1 জন থাকবে না কেন? বিয়ের এতদিন পর আজ নতুন রূপে তোমাকে দেখছি। ব্যাপার কি? এত শক্তি কই থেকে আসলো আজ? তুমি কোনোদিন তো এমন তো ছিলে না মৃত্যু। নারীরা মমতাময়ী। ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, হওনি। বরং তোমার নষ্টামি দিন দিন বেড়েছে। আমাকে কি বাচ্চা দেখার জন্য রেখেছ? কয়েকদিন আমার সাথে ভালো করে কথা বলেছ। কয়েকদিন আমরা একসাথে বিছানায় গেছি ভালো করে। শেষ কবে আমাদের রিলেশন হয়েছিল মনে পড়ে তোমার? তবুও একটা মেয়ে শুধু ফিজিক্যাল রিলেশন চায় না, চাই স্বামী তাকে সম্মান করুক, গুরুত্ব দিক, ভালোবাসুক। একবেলা খেলেও সমস্যা নেই। প্লিজ স্টপ। এত রাতে কথা বলতে ইচ্ছে হচ্ছে না মিতু। ভালো লাগলে থাকো, না লাগলে দরজা খোলা আছে, চলে যেও। আমি যেমন আছি তেমনই থাকবো। বাহ, তোমার মতো পুরুষ আর কি বলতে পারে? তাদের ধারণা এই কথা বললে বউয়েরা ভয় পেয়ে চুপ থাকে। হ্যাঁ, আমিও চুপ করে যেতাম, কারণ মেয়েদের যাওয়ার জায়গা কম। নিজের ফ্যামিলির যখন বলে মানিয়ে নাও, মেনে নাও, তখন একটা মেয়ে ধৈর্য ধরে পড়ে থাকে দিনের পর দিন, এই আশায় যে একদিন স্বামী ঠিক হবে। কিন্তু স্বামী নামক সে বস্তু আর বদলায় না।
আচ্ছা তুমি কি করতে চাও? কাপড় চেঞ্জ করতে করতে মারুফ বলে। অন্য মেয়ে হলেও আমি তোমার কথায় ভয় পেয়ে চুপসে যেতাম। এতদিন মানসিক নির্যাতন, তুচ্ছ তাচ্ছিল্য, আমার বাবা মাকে গালাগালি, আমাকে শারীরিক হেনস্থা কি করনি তুমি? তবুও পথ চেয়েছিলাম, তুমি কবে ঠিক হবে। হওনি। হওনি যখন, তো এখানেই ইতি টানবো। মানে কি চাও তুমি? মারুফ, বিয়ের পর তুমি আমার জবটা ছাড়তে বাধ্য করেছিলে। আসলে প্রত্যেক মেয়ে নিজের পায়ে দাঁড়ানো থাকলে এমন পর্যায়ে অসহায় হয়ে পড়তো না। এটা জেনেও রাখো, এটাও জেনে রাখো, সব মেয়ে টাকার লোভে পড়ে থাকে না। দরকার হলে না খেয়ে থাকবে, তবুও নিজেকে অন্যায়ের কাছে দিনের পর দিন বিসর্জন সব মেয়ে দেয় না। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ঠিক হলে না। বাহ মিতু, ইদানিং তোমার মুখে কথার খই ফুটেছে। নতুন করে কারো প্রেমে পড়নি তো? মেয়েরা যখন ভরসা খুঁজে পায় তখন মুখে কথার খই ফুটে। মারুফ, তুমি নষ্ট বলে সবাই নষ্ট হবে এটা ভাবতে যেও না। এমনকি তোমার চরিত্রের সাথে সবাইকে মিলাতে যেও না। এতদিন বাবা মা বলেছিল মানিয়ে নাও, এখন আলহামদুলিল্লাহ তোমার কর্মকাণ্ড দেখে তারাই বলেছে চলে আয়। তাই বাচ্চাদের আগে পাঠিয়ে দিয়েছি। আর শোনো, বাবা মা না বললেও আমি আর থাকতাম না। কষ্ট করতাম, একা থাকতাম, তবুও তোমার সাথে আর থাকার প্রশ্নই আসে না। কী বলতে চাচ্ছ মিতু? একদম সিম্পল কথা, যথেষ্ট হয়েছে। আর না। আর শোনো, তোমাকে এসব বলার জন্য আমার এতক্ষণ ধরে এই বাসায় থাকা। পরে বলবে পালিয়ে গেছি। তোমাদের তো আবার সমাজের কাছে আমাদের উল্টো দোষী বানাতে চাইবা। তাই সত্য উন্মোচন করে যাচ্ছি। সকাল হওয়ার আগেই যাচ্ছি অবশ্য। মিতু, আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার এত সাহস হলো কী করে? এতদিন বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে চুপ ছিলাম, এখন দেখলাম উল্টো তোমার কারণে বাচ্চারা নষ্ট হবে। আমার জীবনের কথা আর কি ভাববো? বাচ্চাদের কথা ভেবে সাহস করেছি। আমি নিজেই পড়ালেখা জানা মেয়ে, অতএব এদের ভরণ পোষণ অসম্ভব না। এই বাচ্চা তুমি কখনোই পাবে না। এতদিন অ্যাডপ্টের কাগজ রেডি করেছি। তোমার কিছু বলার থাকলে আদালতে বলো। বাদ বাকি কথা আদালতে হোক। আদালত যদি মনে করে যা তোমার যা প্রাপ্য, আই ক্যান ডু ইট। 2 দিন পর বুঝবে, যখন কেউ পাশে থাকবে না। টাকার অভাব বুঝছো? এতদিন তো বুঝোনি, এবার বুঝবে। তুমি কি করে বুঝবে? বিয়ের কয়েকদিন পর থেকেই তো তোমার এসব কর্মকাণ্ড শুনে আসছি। শুরুর দিকে বিশ্বাস করিনি। এরই মধ্যে দু বাচ্চার মা হয়ে গেছি। আর খেয়াল করা হয়নি যে তুমি দিন দিন এতটাই দূরে সরে যাচ্ছ। যখন জানলাম ততক্ষণে তোমাকে ফেরানোর কম চেষ্টা করিনি। ফলাফল কি হলো? উল্টো মানসিক নির্যাতন সইতে হতো। তোমার বাবা মা তোমাকে মানুষ করতে পারেনি। আমি কি করে করব? আর টাকার কথা বলছো, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না মারুফ। বাহ, অনেক চালাক হয়ে গেছো। টাকাও ম্যানেজ আছে। আমার মানসিক অবস্থা কেমন ছিল সেটা তোমাকে বলে লাভ নেই। অসংখ্য দিন কেঁদে বালিশ ভিজিয়েছি, কেউ দেখেনি। গত 1 বছর থেকে নিজেকে সামলিয়েছি। আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শুরু করেছি। মানসিক শক্তি সঞ্চয় করেছি, চাকরির ব্যবস্থা করেছি, যাতে তোমাকে ছেড়ে গেলে অসুবিধা না হয়। প্রত্যেক মেয়ের এভাবেই করা উচিত। আফসোস, অনেক মেয়ে তা পারে না। আমি আমার পরিবারকে কাছে পেয়েছি, তাই সহজ হয়েছে। চুপ করো, তোমার লেকচার বন্ধ করো প্লিজ। মাথা অনেক ধরেছে, যাও ঘুমাও। কাল এ নিয়ে কথা বলা যাবে। তোমাদের মেয়েদের কথা ঠিক নেই, কাল দেখবে মন বদলে গেছে। সব মেয়েদের দুর্বল ভাবা ঠিক না। একটা মেয়ের যখন নিজের পরিবার পাশে থাকে, বাবা মা পাশে থাকে, ভাই বোন থাকে, তখন সে দুর্বল হয় না। আর হ্যাঁ, নেক্সট সপ্তাহ থেকে আমি চাকরিতে জয়েন করছি। সব পাক্কা করে এতদিন রেখেছি। বলতে পারো ডিভোর্সের আয়োজন এতদিন থেকে করে আসছি। ফাইনালি সেটা করতে পারছি বলে শান্তি লাগছে। একটা চরিত্রহীন, ভালোবাসাহীন কাপুরুষের সাথে সংসার করার চেয়ে একা থাকার ঢের শ্রেয়। মারুফ কিছুটা চিৎকার করে। মিতু, আমি ভাবতে পারছি না তোমার এত সাহস হবে। কি করে এতটা বদলে গেল? এমন তো তুমি ছিলে না। পাগলামি বাদ দাও, ঘুমাতে যাও। কালে নিয়ে আমরা কথা বলবো মিতু। আমার কথা বলা শেষ, তুমি ঘুমাতে যাও। আমি হয়তো রাতে চলে যেতে পারি। কাজের মেয়েকে সব গুছিয়ে বলে দেওয়া আছে। আর টেকি আর রহিম ভাইকে বুঝিয়ে দিয়েছি, তোমার অসুবিধা হবে না। টিয়া ময়নাকে নিয়ে থাকো। আর হ্যাঁ, মেয়েদের দুর্বল ভেবো না, সব মেয়ে ছাড় দেয় না।
আর আরেকটা শেষ কথা বলি, আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, সাবধান হয়ে যাও। কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে অন্য রুমে যায় মিতু। ঘরের মধ্যে অস্থির পায়চারি করছে মারুফ। মিতুর এমন রক্তচক্ষু সে এর আগে কোনোদিন দেখেনি। এতদিন সে যা যা বলেছে বিনা বাক্যে মিতু মেনে নিয়েছে। হুট করে এত সাহসী হলো কি করে সেটাই ভাবতে পারছে না মারুফ। যা সে কোনোদিন ধারণা করেনি সেটা হচ্ছে। আজকের পুরো দিনটা খারাপ করেছে মিম, আর রাতটা খারাপ করেছে মিতু। শালার মেয়েগুলো এত ইমোশনাল। মারুফের চিন্তা ক্রমশ বাড়ছে, সম্মানহানি হবে সব জানাজানি হলে। মিতুর যা অবস্থা, ওকে ফেরানো আর এখন যাবে না। বাচ্চাদের যদি ফিরে না পায় তাহলে তার থাকাটা বেশ কষ্টের। দুটো বাচ্চাকে সে পাগলের মতো ভালোবাসে। মিতু তাকে বাচ্চাদের থেকে সরিয়ে কষ্ট দিতে চায়। মারুফ ভাবতে থাকে, ধুর, যত সব ছাগল পাগল। মেয়েদের সাথে এতদিন সে ছিল, সবাই তাকে মানসিক পাগল করে ছাড়বে দেখছি। কিন্তু দেহ বিছানায় এলিয়ে দেয়, ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দেয়। রাজ্যের ঘুম থাকলেও এখন আর তার ঘুম আসে না। মানুষ কখনো কখনো চারপাশ থেকে খুব একা হয়ে যায়। আপাতত মারুফ সেরকম একা। মিমকে উদ্ধার করে যতক্ষণ হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে অবস্থার বেশ অবনতি হয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে গেছে সে। মাথায় আঘাত পাওয়ার পর একটা দীর্ঘ সময় অজ্ঞান থাকলে যা যা হয় তার সব কিছু আশঙ্কা করেছেন ডাক্তাররা। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন মিমের বাবা মা, এমনকি স্বামী মামুন তার ছেলেকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা অবস্থা খারাপের দিকে যেতে থাকায় অস্ত্রোপচার করেন, ক্ষত স্থানগুলোতেও ব্যান্ডেজ করেন। 24 ঘন্টা না গেলে কিছু বলা মুশকিল। জ্ঞান না ফেরা পর্যন্ত ডাক্তাররা কোনো আশ্বাস দিতে পারছেন না। এতটা সময় কেবল আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা ছিল না মিমের স্বজনদের হাতে। প্রার্থনারত সবাই যখন হাসপাতালের বারান্দার অস্থির হয়ে পায়চারি করছেন, তখন ডিউটি ডাক্তার জানান হঠাৎ করে জ্ঞান ফিরেছে মিমের। ইশারায় সে কারো সাথে দেখা করার আবদার করেছে বারবার। রোগীর কন্ডিশন বিবেচনায় ডাক্তার নিষেধ করলেও মিমের বারবার আবদারের ফলে মামুনকে দেখা করার অনুমতি মিলে। সবাইকে অবাক করে দিয়ে 24 ঘন্টার অনেক আগেই চোখ মেলে তাকায় মিম। তার দু চোখ খুঁজছে দুজন মানুষকে, একজন তার ছেলে, অন্যজন স্বামী। জ্ঞান ফেরার পর হাসপাতালে আইসিইউ বেডে মামুন তার ছেলেকে নিয়ে যায়। তাদের দেখে চোখ দিয়ে খানিকটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছু বলার চেষ্টা করে মিম, মামুন থামিয়ে দেয়। এখন কিছু বলতে হবে না, আগে তুমি সুস্থ হয়ে নাও, তখন ইচ্ছে মতো কথা বলো। ভাঙা ভাঙা গলায় মিম বলে, না মামুন, আমার সময় বোধ হয় বেশি নেই। আমি যা পাপ করেছি এটা অবধারিত শাস্তি। শেষ বেলায় এটুকু সান্ত্বনা পাবো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শেষ বেলায় তোমার বউ হয়ে মরে যেতে চাই। কান্নায় ভেঙে পড়ে মিম, এতটাই ভেঙে পড়ে যে উপস্থিত বাবা ছেলের চোখেও জল আসে। প্লিজ আমার কথা থাক মিম, আগে সুস্থ হও। এভরিথিং উইল বি ওকে। জাস্ট নিজেকে কন্ট্রোল করো, সুস্থ হও জলদি। আমরা পাশে আছি তোমার। তোমার মনে আছে মামুন, তুমি বিয়ের পর কথা দিয়েছিলে আমি কখনো কোনো ভুল করলে তুমি আমাকে শুধরে দেবে, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না। মনে আছে তোমার মামুন? প্লিজ এসব থাক মিম, এখন এত সব বলার সময় না। তুমি সুস্থ হও, সব ঠিক হয়ে যাবে। না, তুমি বলো আমাকে ক্ষমা করেছো। প্লিজ বলো মিম, প্লিজ। খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তবুও বলছি, প্লিজ বলো। ভাঙা গলায় কাঁদো কাঁদো স্বরে বলে মিম। নিজেকে ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ইশারায় ছেলেকে কাছে ডাকে। তারপর ছেলেকে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, প্লিজ মামুন বলো তুমি আমাকে ক্ষমা করেছো। আমি পাপী, আমার যা শাস্তি হওয়ার তা হচ্ছে। এখন তুমি ক্ষমা করো প্লিজ। তুমি সুস্থ হয়ে ফিরে আসো, সব আবার ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মিম, আমরা আবার একসাথে থাকবো। স্মিত হাসি দেয় মিম। যাক, এবার মরতেও শান্তি পাবো। সান্ত্বনার বাণী হোক আর যাই হোক, তুমি বলেছ এতেই শান্তি। একসাথে থাকতে না পারি, মৃত্যুর আগে তো তোমার ক্ষমা পেয়েছি। ছেলেটাকে শেষবার অনেক আদর করে ইশারায় হাত উঁচিয়ে স্বামীর হাতটা ধরার আবদার করে মিম। মামুনের চোখ দিয়ে খানিকটা জল আসে, সে হাত বাড়িয়ে দেয়। একদিন যে মেয়েটিকে বিয়ে করে ঘরে এনেছিল, আজ তার কঠিন মুহূর্তে মামুনকে বেশ বিচলিত করে তোলে। ভেতর থেকে সে খানিকটা ভেঙে পড়ে।
যত যাই হোক, সে তার বাচ্চার মা। এই মানুষটাকে সে ভালোবেসেছিল সমস্ত সত্তা দিয়ে। মিমি স্পষ্ট গলায় বলতে থাকে, মামুন, তোমার হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এটাই আমার শেষ চাওয়া। মিম আস্তে করে চোখ বন্ধ করে নেয়। মিমের শ্বাস প্রশ্বাস দ্রুত নিচে নামতে থাকে। গলার গঙ্গানি শোনা যায়। মামুন কিছু বলতে পারে না, কেবল মিমের হাত ধরে ফ্যাল ফ্যাল করে মিমের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সবাইকে সরে যেতে বলেন দ্রুত। মিমের কন্ডিশন হঠাৎ করে ভয়ঙ্কর রকম খারাপ হয়ে যায়। ডাক্তাররা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। মিমের মাথায় শিউরে থাকা মনিটর তখন ডাক্তারদের বার্তা দিচ্ছে। মিম খুব দ্রুত চলে যাচ্ছে সবার থেকে। কিছুক্ষণ সবার পিনপতন নীরবতা। ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মিম চলে যায়। ডাক্তাররা চিরচরিত বাক্যে মামুনকে জানায়, মিম আর নেই। তাদের এখন করার আর কিছুই নেই। এতটাই রক্তক্ষরণ হয়েছে যে বাঁচানো সম্ভব ছিল না। তবুও অলৌকিকভাবে একটু আগে সে কিছুক্ষণ ভালো ছিল। মামুনের ধারণা, হয়তো ক্ষমা চাইবার জন্য সে সৃষ্টিকর্তার নিকট থেকে সময় চেয়ে নিয়েছিল। বাঁধ ভাঙা জল এসে মামুনকে জানান দেয়, তার বুকের ভেতরটা সত্যিই খালি লাগছে। এমন হওয়ার কথা ছিল না। মামুনের ছেলে বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। বাইরে বাবা মা অঝোর ধারায় কাঁদেন। মামুন ভাবতে থাকে, এত কিছুর পেছনে নিশ্চয়ই তার অনেক ভুল ছিল, অবহেলা ছিল। ঠিক মতো খেয়াল করেনি, না হলে মিম এত ভুল করতে পারত না। আজ মিম মৃত্যু দিয়ে সব প্রশ্ন আরও উগরে দিল। মামুন চুপচাপ মামুনের সামনের চেয়ারে বসে নিজেকে দোষারোপ করতে থাকে। হাসপাতালের কার্যক্রম শেষ করে বাসায় নিয়ে আসা হয় মিমকে। শেষ বিদায় দিতে গিয়ে ছেলেটা ভেঙে পড়েছিল বারবার। মামুন তাকে বুকে জড়িয়ে রাখে। কোনো ভুলের মাসুল যে এভাবে দিতে হয় তা কে জানত। মামুন মিমকে কবরে শুইয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সে আত্ম উপলব্ধি করতে থাকে, কোথাও কি তার ভুল ছিল? যাকে সে ছেড়েই দিয়েছিল তার প্রতি হঠাৎ এত মায়া এলো কোথা থেকে? তবে কি সে মারা গেছে বলেই কেবল জন্মেছে মায়া? বেঁচে থাকলে কি সে ক্ষমা করতো? হয়তো কখনোই করতো না। ছেলেরা হাজার ভুল করলেও ক্ষমা পায়, কিন্তু একটা মেয়ে কি তা পায়? নিশ্চয়ই পায় না। মামুন ভাবতে থাকে, হারানো প্রেম খুঁজে ফেরা মানুষরা কেমন হয়। যে প্রেম হৃদয়ে বারবার জানান দেয়, যে প্রেমে আজ স্বাদ, তাই এসে শিখিয়েছিল অষ্টাদশী এক তরুণী মিম। কোনো একদিন তাকে একদিন না পেলে শূন্য মনে হতো চারপাশ। মনে হয় পৃথিবী মোহ যেন ফুরিয়ে গেছে, অথচ কিছু ভুলের জন্য ছেড়ে দিয়েছিল। একবার কি ক্ষমা করা যেত না তাকে? তা না করে তাকে কাচের মতো ভেঙে খান খান করে দিল। মিমের মৃত্যুর খবর তার বিশ্বস্ত কারো মাধ্যমে মারুফের কাছে একসময় খবর পৌঁছে, কিন্তু তার চেহারায় খুব একটা চিন্তায় রাখা দেখা যায় না। বিষণ্ণতার যত সব লক্ষণ, তার সব বউ চলে যাবার কারণে। আলাদা করে মিমের জন্য তার মনে কোনো অবস্থার পরিবর্তন হয় না। কেন যেন তার কাছে মনে হয় বরং উটকো ঝামেলা গেল। মন মানসিকতা ভালো না থাকায় সিঙ্গাপুর যাওয়াটা আর কয়েকদিন পিছিয়ে দেয় মারুফ। মৃত্যু স্বামীর বাসায় আর থাকেনি। সকাল হতে না হতেই লাগেজ নিয়ে বাবার বাসায় চলে যায়। একটা চরিত্রহীন স্বামীর সংসারে থাকা সম্ভব না বলে একটা অনিশ্চিত জীবনে সে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কলেজ লাইফে এক সময়ে তুমুল প্রেম ছেড়ে বাবা মায়ের দিকে তাকিয়ে বিয়ে করে মামুনকে। মারুফের সাথে যখন মিতুর বিয়ের প্রস্তাব আসে তার তার কাছে, তার তখন তার হাতে কোনো অপশন ছিল না। লিমনকে সে ভালোবাসত ঠিক, কিন্তু লিমন শুরুতে এত খেয়ালি ছিল না, নেশাখোর ছিল। অনেক চেষ্টা করেছিল মিতু ফিরিয়ে আনতে, কিন্তু পারেনি। লিমন ব্যাপারটা পাত্তাই দিত না। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মিতুকে বেগ পেতে হয়নি। একটা নেশাখোরের সাথে জীবন কাটানোর কোনো মানে হয় না। এদিকে বাবা মায়ের ধারণা ছিল বড়লোক ছেলে নিশ্চয়ই তাকে সুখী রাখবে, কিন্তু সুখ যে কোথায় থাকে তা কেউ জানে না। 7 বছরের প্রেম ছিল তার সহপাঠী লিমনের সাথে, কিন্তু লিমন সম্পর্কে কখনোই সিরিয়াস ছিল না। মিতুর বিয়ে ঠিক হওয়ার পর কিছুটা টনক নড়ে, ততদিনই সময় শেষ। লিমন অনেক চেষ্টা করেও কাউকে মানাতে পারেনি। সেই দুঃখে শহর ছেড়ে পালিয়ে যায় সে। নেশা থেকে অবশ্য আর ছাড়েনি। এমনিতে রাজনৈতিক দল করত, নেতাদের পিছু পিছু থাকতো, কিন্তু ভণ্ডামি বাদ দিতে পারেনি কোনোদিন। বিয়ের অনেক দিন পর পর্যন্ত লিমনের কোনো খবর পায়নি। আসলে সে খবর নেওয়ার চেষ্টাও করেনি।
লিমনকে ছাড়া যে মিতুর কষ্ট হয়নি তা না। বাবা মা পরিবারের দিকে তাকিয়ে সব ভুলে যাবার বৃথা চেষ্টা করে। কিছুদিন পর লিমনের পাগলামি বেড়ে যায়, হুমকি দিতে থাকে। অনেকবার লিমন যোগাযোগ করতে চেয়েছে, ছেড়ে আসতে বলেছে স্বামীকে, সব সামাল দিয়েছে নিজ হাতে মিতু। তবু সে অন্যায় করেনি, অন্যায়কে লালন করবে। স্বামীকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিয়ে পতিব্রত পতিব্রতা সংসারী হয়ে থাকার চেষ্টা করেছে। এজন্য লিমনকে বিন্দু পরিমাণ প্রশ্রয় দেয়নি, বরং লিমনকে বারবার তাড়িয়ে দিয়েছে বিয়ের পর। নিজের সত্তাকে সে কখনোই বিসর্জন দেয়নি। মৃত্যু স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে নতুন করে সব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে মারুফ অনেকবার গিয়েছে মিতুর বাসায়, অনেকবার চেষ্টা করে মিতুকে ফেরাতে পারেনি, এমনকি মিতুর সাথে দেখা করতে পারেনি। হুমকি ধামকি কোনো কিছুতেই মিতু কর্ণপাত করেনি, বরং আদালতে যাওয়ার কথা শুনিয়েছে। ডিভোর্স অবধারিত জেনে বেশ চুপসে গেছে মারুফ। জীবনে তো ওলটপালট হবে ভাবতে পারেনি। কত সহজেই তার সমস্ত শক্তি খর্ব হতে লাগলো, তা ভাবলেই সে শিউরে ওঠে। মারুফ ডিভোর্স লেটার পেল ঠিক 1 সপ্তাহ পর মিতুর কাছে থেকে। ভাবতে পারছে না মেয়েটা এত কঠিন সিদ্ধান্ত নেবে। এখন আর তাকে ফেরানোর পথ নেই। মিতু পুরোটাই বদলে গেছে। এক বদলে যাওয়া মিতুকে সে আবিষ্কার করে এতদিন পর। সে জানে মিতু আর ফিরবে না। দীর্ঘ আয়োজন শেষ। বেশ শান্ত মাথায় যারা বাসা ছেড়ে যায় তারা যাই হোক আর ফিরবে না, সেটা সে জানে। তার চারপাশ জুড়ে একদিনের ব্যবধানে সব একাকিত্ব এসে ভিড় করেছে। বেঁচে থাকাটা অর্থহীন মনে হচ্ছে। সব শুনে তার বাবা মা তিরস্কার করেছে এখন, বরং মিতুকে সাপোর্ট দিচ্ছেন। চারপাশ থেকে আপন মানুষ খুব দ্রুত সরে যাচ্ছে, যা এতদিন সে কল্পনা করেনি। মানসিকভাবে সে ভেঙে পড়েছে খানিকটা। সেদিন আইনজীবীর সাথে পরামর্শের জন্য বাসা থেকে বের হয় মারুফ। যেভাবে হোক বাচ্চাদের ফেরত পাওয়ার আইনি লড়াই চালিয়ে যেতেই হবে। বাচ্চাদের কাস্টাডি তাকে পেতেই হবে। মিতুকে তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। বাইরের আকাশটা আজ অন্যরকম। মারুফের মনের মতো ওলটপালট হচ্ছে। এক জীবনে এত সত্যের মুখোমুখি হওয়া লাগবে, গতকালও তার কল্পনায় ছিল না। কত সহজেই বদলে গেল সব। ঘর দুয়ার ওদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। মানসিক যন্ত্রণা তাকে পেয়ে বসেছে। এতদিন এসব কিছুই টের পায়নি, কিন্তু এখন দিন দিন অস্থিতিশীলতা তাকে পেয়ে বসেছে। জানি না সে কি করবে এখন। নিজের গাড়ি নিয়ে ছুটে চলে আইনজীবী তার বন্ধু রহমানের চেম্বারের দিকে। ঠিক 1 সপ্তাহ পর হঠাৎ করে পুলিশ আসে মামুনের বাসায়। মামুন তখন বিকেলে বারান্দার তার এক বন্ধু শায়লার সাথে গল্প করছিল, মূলত মিমকে নিয়ে। অনেকটা স্মৃতিচারণমূলক কথা। শায়লা গত মাসে দীর্ঘদিন পর ইংল্যান্ড থেকে ফিরেছে। বন্ধুর এই অবস্থা দ্রুত আসে মামুনের সাথে দেখা করতে। হঠাৎ পুলিশকে দেখে বেশ অবাক হয় তারা দুজনে। ওসি শহীদুলের নেতৃত্বে 3 জন পুলিশ সদস্য এসেছেন। তাদের বসতে দিয়ে মামুন জিজ্ঞেস করে, ওসি সাহেব আপনি হঠাৎ করে কি মনে করে? সরি, অসময়ে আপনাকে বেশ ডিস্টার্ব করার জন্য। ওসি শহীদুল আর চোখে শায়লাকে দেখে বলেন, ইনি কে হন? আপনার মিস্টার মামুন। শায়লাকে ইশারা করে বলেন ওসি, ও আমার ছোটবেলার বন্ধু শায়লা। দীর্ঘদিন পর দেশে এসেছে, তাই দেখা করতে এসেছে। ও আচ্ছা, হাই মিস শায়লা, কেমন আছেন? জি বেশ ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি মিস শায়লা? জি অবশ্যই করুন। কিছুটা ঘাবড়ে যায় শায়লা। এমন পরিস্থিতিতে সে বাংলাদেশে কখনো পড়েনি। আপনার স্বামী কোথায় আছেন? প্রশ্নটা একান্ত ব্যক্তিগত, তবুও করে ফেললাম। জি ও ইংল্যান্ডে থাকে, যদিও আমি সিঙ্গেল মাদার। এক কথায় ডিভোর্সি। আমাদের 4 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। ও সরি। থ্যাংক ইউ মিস শায়লা। মামুন সাহেব, আপনাকে কিছু বিষয় জানাতে আসলাম। জি বলুন ওসি সাহেব। নিহতের বাবার পরিবার থেকে ধারণা করা হচ্ছে এটা একটা হত্যা। কেউ অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করেছে। আপনার কি এমন ধারণা হয়? কার ধারণা এমন ওসি সাহেব? আর কেনই বা এমন ধারণা? গতকাল নিহত মিমের আপন ভাই সুমন অস্ট্রেলিয়া থেকে ফেরত এসেছেন। উনি অ্যাক্সিডেন্টের জায়গায় স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলেছেন। তখন অনেকে ওনাকে জানিয়েছে যে ট্রাকে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নাকি একটু অদূরে দীর্ঘক্ষণ থেকে অপেক্ষমান ছিল। উনি রোডে আসার সময় তীব্র গতিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
আমরা অবশ্য ট্রাক শনাক্ত করেছি, ড্রাইভার পলাতক। অদূরে এক বাসার সিসিটিভিতে সে কথার সত্যতা প্রমাণ পেয়েছি। তাই আমাদের ইনভেস্টিগেশন করাই লাগবে। আর কেস ফাইল হয়ে গেছে। ও মাই গড! সুমন আমাকে তো কিছুই জানায়নি। আমরাই তাকে জানাতে নিষেধ করেছিলাম। আপনার স্ত্রীর সাথে অ্যাক্সিডেন্টের আগের দিন রাতে সুমন সাহেবের ফোনে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। তখন উনি নাকি বিপদের আশঙ্কার কথা ভাইকে জানিয়েছিলেন। আমি তো কিছুই জানি না। আস্তে আস্তে সব জানবেন মামুন সাহেব। যেহেতু মামলা হয়েছে, কিছু সত্য মিথ্যা প্রকাশ তো পাবে। মানে কি? সুমন মামলা করেছে? জি, মামলা করেছে, তবে কাউকে আসামি করা হয়নি। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখেছি। তদন্তের স্বার্থে খুব বেশি কিছু জানতে পারবো না, তবে কিছুটা আলামত পেয়েছি। আপনাকে আমাদের কোঅপারেট করতে হবে মামুন সাহেব। জি অবশ্যই। আপনার সাথে দাম্পত্য কলহ ছিল ওনার? আপনি তাকে মৃত্যুর কিছুদিন আগে বাবার বাসায় রেখে এসেছিলেন। কেন রেখে এসেছিলেন তাও আমরা জেনেছি। আপনি অবশ্য আপনার জায়গা থেকে 100% রাইট ছিলেন। আমরাও জেনেছি যে বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের সাথে ওনার ফিজিক্যাল সম্পর্ক ছিল। অ্যাক্সিডেন্টের অদূরে একটা ফ্লাইট মিমের নিয়মিত যাতায়াত ছিল, যেটা মারুফ সাহেব রেন্ট নিয়েছিলেন। আর সে বাসাটা আপনার বন্ধু রকিবের। জি, যা শুনেছেন সব সত্য। ইতিমধ্যে আমরা 6 থেকে 7টা মোবাইল কল লিস্ট চেক করেছি। বেশ কিছু অসামঞ্জস্যতা মিলেছে। আপাতত কিছু বলছি না। তদন্তের স্বার্থে আপনারা অনেকেই আমাদের সন্দেহের তালিকায়। কি বলছেন এসব? আপনারা কি আমাকে সন্দেহ করছেন? জি করছি। যদিও আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার অনেক প্রশংসা করা হয়েছে, কিন্তু আমরা তদন্তের স্বার্থে কাউকে ছাড় দিতে রাজি না। আপাতত আপনি শহর থেকে কোথাও যাবেন না। আমরা কেউ শিওর না এটা হত্যা, তবে মামলা হয়েছে তাই দেখতে হচ্ছে। হয়তো প্রয়োজনে কবর থেকে লাশ তুলতে হতে পারে, তবে সেটা আমাদের প্রাথমিক তদন্তের পর যদি কিছু প্রমাণ পাই। আদালতের অনুমতি নিয়েই বাদবাকি কাজ করব। মিমকে চিকিৎসা দেওয়া কর্তব্যরত ডাক্তারদের সাথে আমরা আলাপ করব এই নিয়ে। আপনারা আপনাদের কাজ করুন। আমিও চাই যদি হত্যা হয় তবে আমরা যেন ন্যায় বিচার পাই। আপনি কি কাউকে সন্দেহ করেন? জি না, একদম না মামুন সাহেব। সন্দেহ করলে একজনকেই করা যায়। একমাত্র লোক ওই যে মারুফ সাহেব, যে আমার সংসার তছনছ করে দিয়েছে। ওসি সাহেব, উনি মামলা হওয়ার পর থেকে বাসা থেকে বের হচ্ছেন না খুব একটা। আমরা ওনার উপর কড়া নজর রাখছি। দেখা যাক কি হয়। তাহলে আর কি প্রমাণ লাগে? কিছু যদি হয়েও থাকে তবে উনিই করেছেন। মামুন সাহেব, আপনি কি করে শিওর হলেন উনি করেছে? না এছাড়া আর কে হতে পারে? অনেকেই হতে পারে। আমরা যেহেতু ইনভেস্টিগেশন করছি, নিশ্চয়ই সত্য মিথ্যা বের হয়ে আসবে। আচ্ছা ওসি সাহেব, আপনারা আপনাদের কাজ করুন। সহযোগিতা যতটুকু লাগবে আমরা করব। আচ্ছা মামুন সাহেব, আপনার বন্ধু রকিব সাহেব যে আপনার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন, ফিজিক্যাল অ্যাটাচের জন্য চাপ দিতেন, এমনকি কথা না শুনলে উনি মারুফ সাহেবের কথা আপনাকে জানিয়ে দেবেন বলে হুমকি দিতেন, এসব কি জানতেন আপনি মামুন সাহেব? এ নিয়ে মারুফ সাহেব আর রকিব সাহেব দুজন বেশ ঝগড়া করেছেন, সে খবর আমরা পেয়েছি। রাকিব সাহেবের গতিবিধি সবসময় সন্দেহজনক ছিল। এমনকি আপনার বাসার আগের কাজের ছেলে মিল্টন আমাদের সন্দেহের তালিকায়, যাকে 3 মাস আগে চাকরিচ্যুত করেছিলেন তুচ্ছ কারণে আপনার স্ত্রী। কি বলেন এসব? আমি এসবের কিছুই জানি না। তবে হ্যাঁ, রকিবের কাছ থেকে তার ফ্ল্যাটে যাতায়াতের কথা শুনেছি। তার মাধ্যমে শুনেছি মারুফের সাথে মিমের সম্পর্কের কথা। মিল্টন প্রায় সময় চুরি করত বলে জেনেছি মিমের কাছে থেকে। সেজন্য সে চাকরিচ্যুত করেছিল। অথচ ঘটনা ভিন্ন ছিল মামুন সাহেব। আপনি হয়তো সেসব জানেন না। অন্য কিছু লুকাতে মিল্টনকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপাতত আমরা আপনাকে তা বলছি না। আর রাকিব অনেক জ্বালিয়েও পাত্তা না পেয়ে আপনাকে জানিয়েছে। মিম তার কথায় রাজি হয়নি। আপনি নাকি সেই বাসার কেয়ারটেকারকে টাকা দিয়েছিলেন মিমের আসা যাওয়ার খবর জানতে। হ্যাঁ দিয়েছিলাম। একজন স্ত্রীর খবর নিতে এটুকু দেওয়া কি পাপ? না উত্তেজিত হচ্ছেন কেন? আমি পাপের কথা বলিনি, জাস্ট জানতে চাওয়া। আমরা সুমন সাহেবের মাধ্যমে আপনার স্ত্রীর মোবাইল জব্দ তালিকায় নিয়েছি, যাচাই বাছাই করছি, দেখি কি হয়। ওসি সাহেব দেখেন। আচ্ছা মামুন সাহেব, আমি যাই আজ। অন্যদিন প্রয়োজন হলে আসব, অথবা আপনাকে ডেকে পাঠাবো। আশা করছি আপনার সহযোগিতা পাব। জি নিশ্চয়ই। শায়লার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ওসি।
তারপর স্মিত হেসে শায়লার উদ্দেশ্যে বলেন, আবার হয়তো দেখা হবে। শায়লা মাথা নাড়ায় না বুঝেই। ওসির কথায় যেন অপার রহস্য। ওসি শহীদুল এক কদম সামনে গিয়ে আবার ফিরে এসে বলেন, মিস শায়লা, আপাতত আপনিও এই শহর ছেড়ে যাবেন না প্লিজ। শায়লার মেজাজ ধরে রাখা কঠিন হয়ে যায়। আপনার কি মাথা খারাপ ওসি সাহেব? যা তা বলছেন। আমি এসেছি বন্ধুর বিপদে সহমর্মিতা জানাতে, উল্টো আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। এ কেমন এদেশের আইন? দেখেন মিস শায়লা, উত্তেজিত হবেন না প্লিজ। আপনাকে আমরা সন্দেহ করছি না, শুধুমাত্র একটু সহযোগিতার কথা বলছি। এটুকু করুন প্লিজ। আর শুনুন, ওসব ওসির এসব কেসে মাথা খারাপই থাকে। আশেপাশে যাকে দেখে তাকেই সন্দেহ করে। আপনি আমাদের সন্দেহের তালিকায় না হলেও সুস্থ তদন্তের স্বার্থে এটুকু সহযোগিতা আপনার থেকে আশা করছি, নিশ্চয়ই করবেন। ওসি শহীদুল কথা শেষ করে দ্রুত বেগে চলে যান বাসার বারান্দা থেকে। ঝিম মেরে বসে থাকে মামুন। ভাবতেই পারছে না কি হচ্ছে এসব। মামুনের সাথে কথা বলা দরকার। সুমন তো তাকে বলতে পারত। শায়লা বেশ ঘাবড়ে গেছে যদিও। এসব কি মামুন? আমি এসে কি একটা ঝামেলায় পড়ে গেলাম? এমন জানলে আসতামই না। আর এত ভেবো না, যা সত্যি তা পরিষ্কার। এসব নিয়ে মাথা ব্যথা বাড়িও না। দেখা যাক কি হয়। আর আমি তো আছি, পুলিশ দেখুক তার মতো করে। আচ্ছা আমি যাই রে, পরে কথা হবে। বেশি ভেবো না প্লিজ, আমি কাল আইনজীবীর সাথে কথা বলবো। দেন তুমি ফিরে যেও দ্রুত। আচ্ছা মামুন, দেখা যাক। ভালো থাকিস, নিজের খেয়াল নিস। শায়লা চলে যায়। মামু তখনও বারান্দায় বসে থাকে। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত নেমে এসেছে। আজ শুল্কা পঞ্চমীর চাঁদ উঠেছে মেঘযুক্ত আকাশের পিঠে। ওদিকে তাকিয়ে ভ্যানসন হেজেসের প্যাকেট খুলে একটা সিগারেট ধরায়, ধোঁয়া ছাড়ে আর ভাবনার জগতে হারিয়ে যায়। যেখানে তার আশেপাশে জুড়ে ছিল কেবল মিম। সেই মিম হারিয়ে গেছে বেঁচে থাকতে। আজ কেন জানি সব কিছু ধোঁয়াশা লাগছে। আসলে কি মিমকে হত্যা করা হয়েছে? আপাতত এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। তবে আজ মামুন নিজেই স্ত্রীর হত্যার সন্দেহভাজন। মামুনের কাছে সব কিছু কেমন রহস্য লাগছে। মানুষের জীবন গল্পগুলো কি এমন রহস্যময়? একটা রহস্যের আঁচ লাগে কি কারো কারো জীবনের জবনী কপাত হয়। তাও আরেক রহস্য। আসলে প্রত্যেকটা মৃত্যু এক একটা রহস্য। এই রহস্য সবাই ভেদ করতে পারে না।